কোরিয়ার সিউল শহরে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেখানে এতিম একটি মেয়ে বান্ধবীর বাসায় থেকে পড়াশোনা করত। কিন্তু এই বান্ধবীর ছিল বয়ফ্রেন্ড। একদিন গভীর রাতে বান্ধবীর বয়ফ্রেন্ড 44 জন বখাটে ছেলে পেলে নিয়ে তার বাসায় আসে আড্ডা দিতে। আর তখনই তারা কিছু ভয়ঙ্কর মাদকদ্রব্য সেবন করে বসে। আর ওই 44 জন ছেলে এই একটি মেয়ের উপরে নারকীয় অত্যাচার চালাতে শুরু করে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে এই অত্যাচারের শেষ পরিণতি কি হয়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হান গংজু নামের এক সাধারণ স্কুল পড়ুয়া মেয়েকে। একদিন স্কুলের শিক্ষকেরা হঠাৎ করেই গংজুকে কমন রুমে ডেকে পাঠায়। ঘরে ঢুকতেই তারা গংজুকে নানা ধরনের কঠিন প্রশ্ন করতে শুরু করে। কিন্তু সব প্রশ্নের উত্তরে গংজু শুধু একটা কথাই বলে, আমি যে কোনো সাধারণ শব্দের ভেতরে মিউজিককে অনুভব করতে পারি। আমি গান গাইতে খুব ভালোবাসি। তার এই একটি মাত্র কথা থেকে বোঝা যায় মিউজিক আর গান গাওয়া গংজুর জীবনে কতটা প্রিয় ছিল। কিন্তু শিক্ষকেরা যখন তাকে দোষী প্রমাণের চেষ্টা করছিল, তখন গংজু স্পষ্ট জানিয়ে দেয়, আমি বিন্দুমাত্র কোনো অন্যায় করিনি। নিজের চোখে নিজের জীবনের উপর অন্যায় হতে দেখেও নিষ্পাপ মেয়েটির এই সত্য কথাটা শোনা মাত্রই টিচাররা বিন্দুমাত্র মায়ের না দেখে তাকে সোজা স্কুল থেকে বের করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, একজন ভিকটিম হওয়া সত্ত্বেও কেন গংজুকে স্কুল ছাড়তে হলো? শিক্ষকরাই বা কেন এমন নির্দয় আচরণ করলো? তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সেদিন স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর গংজু সিদ্ধান্ত নেয় যে শহর তাকে অপমান ছাড়া আর কিছুই দেয়নি, সে আর সেই শহরে থাকবে না। সে অন্য একটি অচেনা শহরে শিফট হওয়ার জন্য নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হন তার স্কুলের শিক্ষক মিস্টার লি। গংজুকে ব্যাগ গোছাতে দেখে মিস্টার লি বলে, গংজু, তুমি শুধু তোমার খুব প্রয়োজনীয় জিনিসগুলো এখন আগে ব্যাগে নাও, বাকি জিনিসপত্র পরে তোমার বাবা অন্য শহরে পাঠিয়ে দেবে। কিন্তু গংজু মনে মনে জানতো যে বাবা তাকে এই অবস্থায় একা ফেলে চলে গেছে, সে আর কখনো কোনো কিছু পাঠাবে না। তা সত্ত্বেও মিস্টার লি তার অসহায় অবস্থা দেখে তাকে নতুন একটা শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন অন্তত সেখানে সে একটু শান্তিতে বাঁচতে পারে। মিস্টার লি ছিল সেই স্কুলের একজন সৎ শিক্ষক। সে বিপদের দিনও গংজুর পাশে এসে দাঁড়িয়েছিল। সে চায়নি একটা অন্যায়ের শিকার হয়ে এই নিষ্পাপ মেয়েটির পড়ালেখা বন্ধ হয়ে যাক। তাই সে গংজুকে অন্য এক অচেনা শহরে নিয়ে গিয়ে একটা নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে। কিন্তু নতুন শহরে গংজুর মাথা গোঁজার মতো কোনো আশ্রয় ছিল না। তাই মিস্টার লি বাধ্য হয়ে তাকে নিজের বৃদ্ধা মায়ের বাড়িতে নিয়ে যায়। প্রথমে মিস্টার লির মা একটি অচেনা অপরিচিত মেয়েকে নিজের বাড়িতে জায়গা দিতে একদমই রাজি হয় না। কিন্তু ছেলের বারবার জোরাজোরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়। তবে শর্ত দেয়, মেয়েটি কিন্তু মাত্র এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারবে না। লি তাতে রাজি হয়ে যায়, কারণ 7 দিন সময় পেলে সে গংজুর জন্য স্থায়ী কোনো থাকার জায়গা খুঁজতে পারবে। তবে নিজের মাকে মিস্টার লি গুণাক্ষরও জানতে দেয়নি গংজুর পরিচয় কি, কিংবা তাকে কেন পুরনো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরদিন সকালে গংজু তার নতুন স্কুলে চলে যায়। ক্লাসের টিচার তাকে সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্লাস শেষ হওয়ার পর গংজু সোজা একটি সাইবার ক্যাফেতে চলে যায়। সেখানে বসে একটি পুরনো ফোন নাম্বার দিয়ে সে ইন্টারনেটে তার মাকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালায়। আসলে বহু বছর আগে গংজুর মা তাকে ও তার বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। গংজু কোনো এক সূত্রে জানতে পেরেছিল গত 3 বছর ধরে তার মা এই শহরে বসবাস করছে। আর সত্যি বলতে গংজু এই শহরে শিফট হওয়ার পেছনে এটি ছিল একটা গোপন উদ্দেশ্য, যেন সে যে কোনো মূল্যে তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে বের করতে পারে। সাইবার ক্যাফে থেকে বের হয়ে গংজু সোজা চলে যায় একটি সুপার শপে, যেখানে লির মা কাজ করত। গংজু লির মাকে তার কাছে হাত বাড়ায় এবং সাহায্য করতে শুরু করে। মেয়েটির এই সুন্দর ব্যবহার দেখে তার মনটা গলে যায়। সে বেশ খুশি হয়ে গংজুকে আদর করে বাড়িতে নিয়ে যায় এবং একসাথে ডিনার করে। পরদিন স্কুলে গিয়ে গংজু দেখতে পায় কয়েকটি মেয়ে একসাথে বেশ আনন্দে গানের প্র্যাকটিস করছে। গংজুর দৃশ্যটি দেখে মনটা ভালো হয়ে উঠলেও পরক্ষণে অতীতে ঘটে যাওয়া সে অন্ধকার স্মৃতিগুলো মনে পড়ে তার মনটা আবার খারাপ হয়ে যায়। এরপর একদিন স্কুলের সুইমিং পুলে সাঁতারের প্র্যাকটিস শেষ করে গংজু ওয়াশরুমে যায়। সে আনমনে গুনগুন করে মিষ্টি সুরে একটা গান গাইতে শুরু করে। ঠিক তখনই বাইরে থেকে ইনি নামের একটি মেয়ে গংজুর এই গানটা শুনতে পায়। গানে মুগ্ধ হয়ে সে চুপি চুপি মোবাইলে গংজুর ভয়েস রেকর্ড করতে শুরু করে। ইনি সোজা ওয়াশরুমে ঢুকে রেকর্ডিংটি গংজুকে শুনিয়ে বলে, তোমার গলার গান তো অসাধারণ, প্লিজ তুমি আমাদের মিউজিক গ্রুপে জয়েন করো।
তুমি সাথে থাকলে আমরা যে কোনো কম্পিটিশনে অনায়াসে ফার্স্ট হয়ে যাব। কিন্তু প্রশংসা শুনে খুশি হওয়ার বদলে গংজু ভীষণ রেগে যায়। সে ইনিকে হুমকি দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া তুমি কেন আমার ভয়েস রেকর্ড করলে? এরপর যদি কোনোদিন তুমি এই ভুল আবার করো, আমি সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। এসব শুনে ইনি তো ভীষণ অবাক হয়ে যায়। সাধারণত কেউ প্রশংসা করলে মানুষ তো খুশি হয়, কিন্তু গংজুর এমন অদ্ভুত আচরণের কারণ সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তবে গংজু যতবার তাকে দূরে ঠেলে দেয়, ইনি কিন্তু হাল ছাড়ে না। সে বারবার গংজুকে বন্ধুদের সাথে কথা বলতে মানানোর চেষ্টা করে। বিরক্ত ও আতঙ্কিত হয়ে গংজু এক পর্যায়ে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, আমার থেকে একদম দূরে থাকবে। এরপর গংজু আবার তার হারিয়ে যাওয়া মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে তার মায়ের কাজের জায়গার ঠিকানা পেয়ে যায়। সেই ঠিকানা ধরে সে পৌঁছে যায় সেই জায়গায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার মা একটা সুপার শপে কাজ করছে। দীর্ঘ 3 বছর পর নিজের মাকে চোখের সামনে দেখতে পেয়ে গঞ্জুর মন খুশিতে ভরে ওঠে। কিন্তু গংজুকে দেখে তার মায়ের মুখে আনন্দ যেন গায়েব হয়ে যায়, কারণ গংজুর মা বহু আগে অতীতের সব স্মৃতি মুছে ফেলে নতুন এক জীবন সঙ্গীকে নিয়ে নিজের মতো গুছিয়ে সংসার করতে শুরু করেছে। সে আর পুরনো কোনো জটিলতায় জড়াতে চায় না। মায়ের মুখের এমন ব্যবহার দেখে গঞ্জুর মনটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। তবুও সে কষ্ট লুকিয়ে তার মাকে জানায়, আমি কিন্তু এখন এই শহরের একটা স্কুলে ভর্তি হয়েছি। কিন্তু গংজুর কথা শেষ হওয়ার আগে তার মা কঠোর গলায় জানিয়ে দেয়, আজকের পর থেকে ভুলেও যেন এই দোকান বা আমার বাড়ির ধারে কাছে তোমাকে আর না দেখি। যে মাকে পাওয়ার আশা এত কষ্ট করে এই অচেনা শহরে আসা, সেই মা যখন চরম ঘৃণায় তাড়িয়ে দিল, তখন অসহায় গংজুর বুকটা যেন ফেটে যায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে স্কুলে থাকা অবস্থায় গংজুর ফোনে হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে থমথমে গলা এক লোক বলে ওঠে, আমি কিমের বাবা। কথাটা শোনা মাত্রই আতঙ্কে গংজুর হাত পা যেন ঠান্ডা হয়ে আসে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সাথে সাথে ফোনটা কেটে দেয় এবং মোবাইলটা লকারের ভিতরে লুকিয়ে ফেলে। কিন্তু কে এই কিম, আর তার বাবার ফোন শুনে কেন এতটা শিউরে উঠল গংজু? সেই রহস্যের উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যে। পরদিন স্কুলে গিয়ে গংজু দেখে মিউজিক প্র্যাকটিস রুমটা পুরোপুরি ফাঁকা। সে আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ে এবং একটি গিটার হাতে নিয়ে আনমনে তার তারে সুর তোলে। এক পর্যায়ে সে নিজের গলার সবটুকু আবেগ ঢেলে দিয়ে গান গাইতে শুরু করে, যেন গানের মাধ্যমে সে বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো হালকা করার চেষ্টা করছিল। ঠিক তখনই ইনি তার বন্ধুদের নিয়ে রুমের সামনে দিয়ে যাচ্ছিল। জানালার ফাঁক দিয়ে গংজুকে এত সুন্দর গান গাইতে দেখে তারা সবাই দরজার বাইরে দাঁড়িয়ে গানটা উপভোগ করতে শুরু করে। গান শেষ হতে গংজু যখন বাইরে বন্ধুদের দেখে ফেলে, সে দ্রুত গিটারটি রেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইনি ও তার বান্ধবীরা গংজুর পিছু পিছু হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, তুমি এত চমৎকার গান কোথায় শিখলে? গংজু কোনো জবাব না দিয়ে এড়িয়ে যেতে চাইলে ইনি বলে, প্লিজ গংজু, তুমি আমাদের মিউজিক গ্রুপে জয়েন করো। আমরা সবাই মিলে তোমার কাছ থেকে গান শিখতে চাই। কিন্তু গংজু মুখ বুজে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে লিড দেওয়া সেই 1 সপ্তাহের সময় শেষ হয়ে আসে। তার মানে আজই গংজুকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সে ব্যাগ গুছিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই লিরমা এসে গংজুর হাত ধরে বলে, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি যতদিন খুশি আমার কাছে এই বাড়িতেই থাকবে। এই কথা শুনে গংজু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এই অচেনা শহরে তার যাওয়ার মতো আর কোনো নিরাপদ জায়গা সত্যি ছিল না। তাই সে লির মায়ের সাথে সেই বাড়িতেই থেকে যায় এবং তার কষ্টের কথা ভেবে প্রতিদিন তার সাথে সুপার শপে গিয়ে সাহায্য করতে শুরু করে। আর শুধু তাই নয়, বন্ধুদের সাথে মিলে মিউজিক গ্রুপে নিয়মিত গান প্র্যাকটিস করতে রাজি হয়ে যায়। একদিন হঠাৎ মিস্টার লি তাদের বাড়িতে আসে গংজুর সাথে দেখা করতে। সে গংজুকে একটা খবর জানিয়ে বলে, কিম সহ বাকি 43 জন অপরাধীর বিরুদ্ধে আইনি বিচার সম্পন্ন হয়েছে এবং তারা সবাই এখন জেলখানায় কড়া সাজা ভোগ করছে। এতদিন পর এই সুখবরটি শুনে গংজুর মন এক অজানা শান্তিতে ভরে ওঠে। হয়তো তার জীবনের অন্ধকার দিনগুলো এবার শেষ হবে। পরদিন স্কুলে যাওয়ার পর ইনি দৌড়ে এসে গংজুকে একটা ভিডিও দেখায়। আসলে সেদিন প্র্যাকটিস রুমে বসে গংজু যে গানটি গেয়েছিল, ইনি লুকিয়ে সেটার ভিডিও বানিয়ে নিয়েছিল। আর শুধু তাই নয়, সে সেই গানটি একটা বড় মিউজিক কোম্পানির এজেন্টের কাছে পাঠিয়ে দেয়। ইনি গংজুকে জানায় কোম্পানির এজেন্সির লোকেরা তার কণ্ঠের গান শুনে এক কথায় মুগ্ধ হয়ে গেছে। তবে গংজু কিন্তু আগের মতো রেগে না গিয়ে খুব শান্ত গলায় ইনিকে জিজ্ঞেস করে, তুমি কি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছো?
ইনি হেসে উত্তর দেয়, না না, আমি তো এটা শুধু এজেন্সিকে মেল করেছি। কথাটি শুনে গঞ্জু আবারও মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। ইনি গঞ্জুর পিছু পিছু কে জিজ্ঞেস করে, তোমার আসল সমস্যাটা কোথায়? এটা তোমার লাইফের কত বড় একটা সুযোগ, তুমি এভাবে কেন হাতছাড়া করছো? গঞ্জু একটু থেমে গিয়ে বলে, তুমি সারাক্ষণ এভাবে শুধু আমার পেছনে কেন পড়ে আছো? তখন ইনি গঞ্জুর চোখের দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি মন থেকে তোমার সত্যি একটা ভালো বন্ধু হতে চাই। ইনির এই কথায় গঞ্জুর বরফ জমে থাকা মনটা যেন গলে যায়। সে একটু হাসে এবং ইনিকে সাথে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি গিয়ে দুই বান্ধবী মিলে গল্প করতে শুরু করে। গল্পের ছলে ইনি হঠাৎ জিজ্ঞেস করে বসে, আচ্ছা গঞ্জু, তোমার বয়ফ্রেন্ড কয়টা বলো তো? গঞ্জু মলিন এক হাসি দিয়ে উত্তর দেয়, 44টা। কথাটা শুনে ইনি হেসে উড়িয়ে দেয়। সে ভেবেছিল গঞ্জু নিশ্চয়ই তার সাথে কোনো মজা করছে, কিন্তু ইনি গুণাক্ষরে টের পায়নি যে গঞ্জু কোনো মজা করছিল না। সে তার মুখে ফুটে ওঠা ওই হাসির আড়ালে লুকিয়ে থাকা 44 নরপশুর পৈশাচিক নির্যাতনের ভয়ঙ্কর সত্যিটা তুলে ধরেছিল। সেদিন রাতে হঠাৎ গঞ্জুর বাবা তাকে ফোন করে জরুরি ভাবে দেখা করতে বলে। গঞ্জু দেরি না করে বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে গঞ্জুর বাবা তার হাতে একটি লিগ্যাল পেপার তুলে দিয়ে বলে, এখানে একটা সই করে দে। গঞ্জু যখন কাগজটি পড়তে শুরু করে, তার বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে বলে, এসব পড়ার কোনো দরকার নেই, যা বলছে তাই করো। গঞ্জু নিজের বাবার উপর বিশ্বাস করে কাগজটিতে সই করে দেয়। সই হতেই বাবা বলে, নিজের খেয়াল রাখিস। এই বলে সে হনহন করে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে গিয়ে গঞ্জু জানতে পারে মিউজিক এজেন্সির লোকেরা তাকে প্রফেশনাল সিঙ্গার হিসেবে গান গাওয়ার জন্য সিলেক্ট করে নিয়েছে। এত বড় খবরে ক্লাসের সবাই যেন আনন্দে মেতে ওঠে। আর জীবনের এত ঝড়ঝাপটার পর গঞ্জু নিজেও খুশিতে আত্মহারা হয়ে পড়ে। মিউজিক এজেন্সিতে চান্স পাওয়ার খুশিতে বন্ধুরা মিলে গঞ্জুর জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করে। পার্টিতে সবাই যখন গল্প গুজবে মেতেছিল, ঠিক তখনই একটি মেয়ে গঞ্জুকে জিজ্ঞেস করে, গঞ্জু, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি? গঞ্জু খুব সাধারণ গলায় উত্তর দেয়, আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি একদিন 25 মিটার পথ একটানে সাঁতার কেটে পার হব। তার এমন অদ্ভুত উত্তর শুনে সেখানে থাকা সবাই তো থ হয়ে যায়। 25 মিটার সাঁতার কাটা আবার কোনো মানুষের জীবনের শেষ স্বপ্ন হতে পারে নাকি? তবে পরিবেশটা নষ্ট না করে কেউ আর এই নিয়ে কথা বাড়ায়নি। কিন্তু গঞ্জু কেন এই স্বপ্ন দেখেছিল তা ভাবলে আপনার হৃদকম্প শুরু হয়ে যাবে। সেদিন বাড়ি ফেরার পথে হঠাৎ লে ফোন করে গঞ্জুকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কাগজে সই করেছো? গঞ্জু উত্তর দেয়, হ্যাঁ, আমার বাবা এসেছিল, সে একটা কাগজে সই করতে বলেছিল, তাই আমি সই করেছি। কথাটা শোনা মাত্রই লি রেগে যায় এবং গঞ্জুকে বকাঝকা করতে শুরু করে, কারণ গঞ্জু নিজের অজান্তেই এক মহা বিপদে পা বাড়িয়েছে। লি তাকে বকাবকি করে ফোনটা কেটে দেয়। গঞ্জু ভয়ে ভয়ে তার বাবাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনটি বন্ধ ছিল। গঞ্জু বুঝতে পারে তার জন্মদাতা বাবা সামান্য কিছু টাকার লোভে নিজের মেয়ের সাথে প্রতারণা করেছে। পরদিন স্কুলে যাওয়ার পর ইনি ও তার বন্ধুরা গঞ্জুকে একটা বড় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিল। আসলে তাদের টিমের একটা মেয়ে গঞ্জুর গাওয়া সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল, সাথে গঞ্জুর পরিচয় ও স্কুলের ডিটেলসও জুড়ে দিয়েছে। আর সেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ গঞ্জুর কণ্ঠের প্রশংসা করতে শুরু করে। বন্ধুরা ভেবেছিল গঞ্জু খবরটি শুনে খুশিতে লাফিয়ে উঠবে, কিন্তু উল্টো আতঙ্কে ও রাগে গঞ্জুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে চিৎকার করে মেয়েটিকে বলে, পোস্টার ডিলিট করো। মেয়েটি ডিলিট করতে রাজি না হয় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গঞ্জু জানতো সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় ফাঁস হওয়া মানে নরক তার দোরগোড়ায় চলে আসা। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় সেই হাড়হিম করা ঘটনা। শ্রেণীকক্ষের দরজা ভেঙে একদল লোক ভেতরে ঢুকে পড়ে এবং গঞ্জুকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তাদের প্রত্যেকের হাতে ছিল একটা করে পেপার। তারা গঞ্জুকে জোর করে সে কাগজে সই করার জন্য চাপ দেয়। আসলে এই লোকগুলো আর কেউ নয়, এরা হলো সে 44 জন নরপশুর বাবা মা। তারা তাদের সন্তানদের জেলখানা থেকে বের করানোর জন্যই অসহায় গঞ্জুকে জোরপূর্বক কেস তুলে নেওয়ার জন্য কাগজে সই করাতে এসেছে। গঞ্জু কোনো মতে সেখান থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে গিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকে ভেতর থেকে লক করে দেয় এবং সেখানে কাঁদতে শুরু করে। গল্পটা এতদূর শোনার পরেও হয়তো আপনাদের কাছে অনেক কিছু অস্পষ্ট মনে হচ্ছে, তাই তো? এবার আপনাদের সামনে একে একে খুলে যাবে এই নির্মম সত্যের গোপন সব অন্ধকার জট। ঘটনার সূত্রপাত হয় আরো কিছুদিন আগে, যখন গঞ্জু তার শহরের একটি সুপার শপে পার্ট টাইম কাজ করত। একদিন সেখানে আসে সেই শপের মালিকের বখাটে ছেলে কিম।
তখন শপে গঞ্জু একাই ছিল। কিম কোনো টাকা পয়সা না দিয়েই গায়ের জোরে কয়েক প্যাকেট চিপস ও স্ন্যাক তুলে নিয়ে বাইরে চলে যায়। গঞ্জু কাচের উপর থেকে দেখতে পায় কিম সেগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মালিকের ছেলে হয়ে গঞ্জু তাকে কিছুই বলেনি, তবে সেই কিমের সাথে আবার গঞ্জুর সবচেয়ে কাছের বন্ধু যিশু নামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। যিশু আর গঞ্জু একই ফ্ল্যাটে একসাথে থাকতো, আর গঞ্জুর অনুপস্থিতির সুযোগ নিয়ে কিম তাদের ফ্ল্যাটে এসে যিশুর সাথে আড্ডা দিত। গঞ্জু বন্ধু যিশুর খাতিরে বিষয়টিকে খুব নরমাল ভাবে মেনে নিয়েছিল, কিন্তু নিষ্পাপ মেয়ে দুটি কোনো অক্ষরে টের পায়নি এই কিম তাদের জীবনকে চিরতরে তছনছ করে দেবে। গঞ্জু তার বেস্ট ফ্রেন্ড যিশুকে সবসময় এই বখাটে ছেলেদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিত, কিন্তু জোর করার মতো সাধ্য গঞ্জুর ছিল না, কারণ কিম আর তার সঙ্গীরা ছিল প্রচন্ড হিংস্র টাইপের, আর ওই শপের চাকরির মায়াও গঞ্জুকে নীরব থাকতে বাধ্য করছিল। একদিন কাজের ডিউটি শেষ করে ঘরে ফিরে গঞ্জুর পা যেন থমকে যায়। সে দেখে কিম তার বন্ধুদের নিয়ে তাদের ফ্ল্যাটে মদ আর সিগারেটের আড্ডা বসিয়েছে। গঞ্জু প্রচন্ড রেগে তাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ছেলেগুলো উল্টো গঞ্জুকে আজেবাজে ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং তাকে অনেক ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গঞ্জু বাধ্য হয়ে পুলিশকে ফোন দিয়ে সাহায্য চায়, কিন্তু ঠিক তখনই কিমের এক বন্ধু সুজিন গং তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। সে ফোনে নিজেকে এক পুলিশ অফিসারের ছেলের পরিচয় দিয়ে হেসে বলে, আরে স্যার, কিছু হয়নি, আমার এক বন্ধু প্র্যাঙ্ক করার জন্য আপনাকে কল দিয়েছিল, ডোন্ট ওয়ারি। অফিসারও শয়তানটার কথা অন্ধের মতো বিশ্বাস করে কলটা কেটে দেয়। এরপর থেকে কিম আর তার গ্যাং প্রতিদিন জোরপূর্বক তাদের ঘরে ঢোকার লাইসেন্স পেয়ে যায়, আর গঞ্জু অসহায় চোখে সবকিছু সহ্য করে, কারণ পুলিশও এখন আর তার কথা বিশ্বাস করবে না। আর এরপরে আসে সেই কাল রাত। সেদিন কিম আর সুজিন তাদের সাথে আরো 43 জন বখাটে ছেলেকে নিয়ে আসে। সুজিন গোপনে একটি ড্রিঙ্কসের গ্লাসে অতিরিক্ত মাত্রায় করা ড্রাগস মিশিয়ে কিমের হাতে তুলে দেয়। কিম গঞ্জুর কাছে গিয়ে ড্রিঙ্কসটা খাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু গঞ্জু রাজি হয় না। সে উল্টো সবাইকে ঘর থেকে বের হতে বলে। কিম তখন বলে, ঠিক আছে, তুমি যদি এই ড্রিঙ্কসটা শেষ করতে পারো তবে কথা দিচ্ছি আমরা সবাই এখনই চলে যাব। সহজ সরল গঞ্জু তার কথা বিশ্বাস করে পুরো ড্রিঙ্কসটি এক নিঃশ্বাসে গিলে ফেলে, আর এরপরে ড্রাগসের কারণে গঞ্জু নিস্তেজ হয়ে পড়তে শুরু করে, আর ওই ছেলেগুলো পশুর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক 44 জন শয়তান মিলে অবলা গঞ্জু আর তার বান্ধবী যিশুর উপরে নির্যাতন করে। আর এর কিছুক্ষণ পর সেখানে কিমের বাবা এসে পৌঁছায়। নিজের সন্তানের এমন জঘন্য অপরাধ দেখেও তার বিবেকে বিন্দুমাত্র ধাক্কা লাগেনি। সে পুলিশকে খবর না দিয়ে উল্টো চুপি চুপি নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। পরদিন ভোরে সারা রাতের অত্যাচার সহ্য করতে না পেরে যিশু গিয়ে পাশের লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যিশু এই কলঙ্ক ও ট্রমা সহ্য করতে পারেনি, কিন্তু গঞ্জু মন থেকে ছিল ভীষণ শক্ত একটি মেয়ে। সে নিজের জীবন এভাবে নিভিয়ে না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। কিন্তু অতীতের সে অন্ধকার ছায়া তাকে কোনোদিনই শান্তিতে বাঁচতে দেয়নি। বর্তমান দৃশ্যে দেখা যায় সেই 43 জন অপরাধের মা বাবা যখন গঞ্জুকে আটকে ক্লাসরুমে নির্যাতন করছিল, ঠিক তখনই সেখানে পুলিশের টিম এসে পৌঁছায়। পুলিশ এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কুলের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে পুরো শহরের মানুষের কাছে গঞ্জুর অতীত জীবনের সে ভয়ঙ্কর ট্র্যাজেডি উন্মোচিত হয়ে যায়। অফিসার গঞ্জুকে কোনো মতে উদ্ধার করে লির বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তবে যে গোপন অতীত লুকানোর জন্য গঞ্জু শহর ছেড়ে এসেছিল, সেই অতীত আজ পুরো পৃথিবীর সামনে চলে এসেছে। সব সত্যি সামনে আসার পর লির মাও জেনে যান গঞ্জুকে কেন তার পুরনো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কেন সে ওই শহর ছেড়ে পালিয়ে এসেছে। নিজের উপর ঘটে যাওয়ার নির্মম ট্র্যাজেডির পুরো পৃথিবীর সামনে আসার পর গঞ্জু আর কোনো উপায় খুঁজে পায় না। সে চায়নি তার এই অভিশপ্ত অতীত সারা জীবন তার পিছু ধাওয়া করুক। তাই আর কারো বোঝা না হয়ে সে নিঃশব্দে মিস্টার লির বাড়ি ছেড়ে অচেনা এক নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বের হওয়ার মুহূর্তে সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। সে গঞ্জুর হাতে একটি কাগজ দিয়ে চাপ দিতে শুরু করে। সে বলে, যাওয়ার আগে অন্তত এই কাগজটা একটা সাইন করে দাও। কিমের বাবা দাবি করেছে সে নাকি নির্দোষ। তুমি সাইন না করলে কিমকে জেল থেকে বের করা সম্ভব হচ্ছে না। গঞ্জু কিমের নাম শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, কিন্তু পুলিশ অফিসারের কোনো উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে যায়। গঞ্জু একের পর এক তার বাবাকে ফোন করে, কিন্তু ফোনটি এবারও বন্ধ ছিল। উপায় না পেয়ে সে লিকে কল দেয়। তখন মিস্টার লি গঞ্জুকে একটা সত্য জানায়। গঞ্জুর বাবা মিউজিক কম্পিটিশনের বাহানা দেখিয়ে গঞ্জুর সই করা কাগজের বিনিময়ে এজেন্সির কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে।
আর শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় গঞ্জুর অতীত জীবনে সে ভয়াবহ ট্র্যাজেডির কথা পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে পড়েছে। নিজের উপর হওয়া এই চূড়ান্ত অন্যায়ের পর গঞ্জু বুঝতে পারছিল না এখন সে কোথায় যাবে, কিংবা তার বেঁচে থাকার আসলে আর কোনো অর্থ আছে কিনা। সে কোনো দিকে না তাকিয়ে শান্ত পায় একটা ট্রেনে উঠে বসে। ঠিক তখনই তার ফোনে বন্ধু ইনির একটা মেসেজ আসে। গঞ্জু, আমরা যা করেছি তার জন্য আমাদের ক্ষমা করে দাও। তোমার সাথে যা কিছু ঘটেছে তাতে তোমার বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। তুমি আবার আমাদের কাছে ফিরে এসো। মেসেজটি পড়ে গঞ্জুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু ততক্ষণে নিষ্পাপ মেয়েটির সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় বিশাল এক নদীর ব্রিজের উপরে গঞ্জুর ব্যাগটা রয়েছে, আর গঞ্জু সেতুর উপর থেকে গভীর লেকের পানিতে লাফিয়ে পড়ে। হ্যাঁ, নিজের বেস্ট ফ্রেন্ড যিশুর মতোই গঞ্জু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর ঠিক এই মুহূর্তেই খুলে যায় সেই 25 মিটার সাঁতার শেখার আসল রহস্য। গঞ্জু সবসময় ভাবতো পানিতে ঝাঁপ দেওয়ার পর যদি কোনো কারণে মানুষের মন পরিবর্তন হয়ে যায় আর সে যদি সাঁতার না জানে, তবে সে তো আর বেঁচে ফিরে আসতে পারবে না। তার বান্ধবী যিশু তো সাঁতার জানতো না। হয়তো পানিতে ঝাঁপ দেওয়ার পর যিশু বাঁচতে চেয়েছিল, কিন্তু সাঁতার না জানার কারণে সে আর কোনোদিন উঠে আসতে পারেনি। পানিতে তলিয়ে যাওয়ার মুহূর্তে যখন যিশুর মুখটা গঞ্জুর চোখের সামনে ভেসে ওঠে, গঞ্জুর মনে বাঁচার শেষ ইচ্ছাটা জেগে ওঠে। সে তার সবটুকু শক্তি ব্যবহার করে সাঁতরে পাড়ের দিকে উঠে আসার আপ্রাণ চেষ্টা করে। আর এর সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি গঞ্জুর মতো এই অবস্থায় থাকতে তাহলে কি করতে তাও কমেন্টে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ।